আমি কিরকম কিরকম মানে কিভাবে পড়াতে চাইছি, কিভাবে প্রবলেম গুলো সলভ করবো, সেগুলো আমরা প্রত্যেককেই বুঝে যাবো। আজকে ডেট কত? আজকে ডেট হচ্ছে কত? আজকে বিশ্বকর্মা পুজোর দিন। কত আজকে? ফার্স্ট প্রবলেম, 1 নম্বর প্রবলেম হচ্ছে, ধরে নাও একটা তোমার আমরা আলোচনা, ধরো এইরকম একটা বল আছে, একটা সাবজেক্ট আছে, রাফ সারফেস, অমসৃণ তল আছে, তাতে এখানে একটা কোন একটা গোলীয় বস্তু আছে। এই গোলীয় বস্তুর ট্যানজেনশিয়ালি এই বরাবর একটা এফ ফোর্স দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়। প্রশ্ন করছে যে এর ত্বরণ কত হবে। এক্ষেত্রে এক্ষেত্রে যদি ওই বস্তুটা রেডিয়াস দিয়ে দিয়েছে, ধরে নাও আর, ভর দিয়ে দিয়েছে এম, এম ভর আর রেডিয়াস, এক্ষেত্রে যদি না পিছলে গড়িয়ে যায়, না পিছলে গড়িয়ে চলতে শুরু করে বস্তুটি, তবে বস্তুর ত্বরণ কত। তো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আমরা যখন টায়ার, কোন একটা টায়ার যখন চালাই, যখন উপর বরাবর এরকম ট্যানজেনশিয়াল একটা করে ফোর্স যদি থাকে উপর বরাবর, সেক্ষেত্রে আহ কি হয়? ধরো আমাদের স্টেপ গুলো কি, যদি আমরা দেখি এখানে, আহ এখানে কি ঘর্ষণ কাজ করবে? প্রথম প্রশ্ন। এটা যদি তল হয়, এটা যদি গোল বল হয়, এখানে আমি যদি এফ ফোর্স দিই, তাহলে এখানে কি ঘর্ষণ বল কাজ করবে? বলো, মনে রাখবে যখনই, বলো বলো, কেউ কিছু বলছিলে, বলো। অবশ্যই, নাম্বার ওয়ান। আর তাছাড়া হচ্ছে না পিছলে গড়িয়ে চলে, এই কথাটার মানে হচ্ছে পিওর রোলিং। এই পিওর রোল করলেই সেক্ষেত্রে ঘর্ষণ থাকবে, সে ত্বরণীয় হোক বা সংবেগ হোক। তার মানে এখানে কিন্তু ঘর্ষণ বল থাকবে। তো ঘর্ষণ বলের মান দিলাম এফ। তাহলে এবার দেখো, এই বস্তুটার উপরে, তাহলে এইটা হলো একটা, এবার ধরে নাও এর একটা ত্বরণ আছে, মনে করি যেটা নির্ণেয় ত্বরণ, এটা হচ্ছে নির্ণেয়, নির্ণেয় ত্বরণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই বস্তুটাকে যদি আমরা বাইরে থেকে দেখি, তাহলে বস্তুটাকে যদি ছোট্ট একটা পয়েন্ট বডি ধরি, তাহলে দেখতে পাচ্ছি তার এই দিকে কাজ করছে এফ বল, বাম দিকে কাজ করছে ফ্রিকশন বল, বস্তুর ভর হচ্ছে এম, তার ত্বরণ হচ্ছে এ। তাহলে সমীকরণ কি আসবে? 1 নাম্বার, স্টেপ ওয়ানের সমীকরণ। স্টেপ ওয়ান হচ্ছে লিনিয়ার মোশন, স্টেপ ওয়ান হচ্ছে লিনিয়ার মোশন, একদম রৈখিক গতির জন্য যা হবে তাই। তার ক্ষেত্রে আমার সমীকরণ কি আসবে বলো? কোন দিকে যাচ্ছে? ডান দিকে। তাহলে এফ বড় না এফ বড়? বড় হাতের এফ মাইনাস ছোট হাতের এফ সমান হচ্ছে এম ইন্টু এফ। একদম। এখানে ঘর্ষণ কিন্তু কোনোদিনই আমরা মিউ এম জি লিখে ফেলবো না, কারণ ঘর্ষণ কতটা দরকার হবে সেটা সারফেস নিজে বুঝে যাবে ওই মুহূর্তে ত্বরণের জন্য কতটা দরকার হবে। ঘর্ষণ নিজে সেটাকে ফিল করে নেবে, বুঝে যাবে। সুতরাং আমরা এক্ষেত্রে কিন্তু পিওর রোলিং যেহেতু করছে, এখানে মিউ এম জি আমরা ঝড়াম করে লিখে ফেলবো না, যদি না আমাদেরকে বার করতে দাও, পরে সেটা বোঝা যায়। তাহলে স্টেপ ওয়ান হয়ে গেল, সেখান থেকে আমি 1 নাম্বার একটা ইকুয়েশন পেলাম। স্টেপ টু হচ্ছে রোটেশন রেট, রোটেশনাল মোশন, অ্যানালিসিস অফ রোটেশনাল।
তাহলে বলো তো দেখি এখানে টর্ক কে দিচ্ছে, এই বস্তুটার উপর টর্ক কে দিচ্ছে। নেক্সট পাতায় করছি আমি। এই হচ্ছে এম ভরের বস্তু, যেটা গোলীয় বস্তু, যার ত্বরণ আর, তার এই বরাবর একটা এফ ফোর্স বাহ্যিক বল দিয়েছি ট্যানজেনশিয়ালি স্পর্শক বরাবর, আর একটা এখানে ফ্রিকশন কাজ করছে ঘর্ষণ বল। তাহলে টর্ক কে দিচ্ছে, এটা দিচ্ছে না, উপরের একটা টর্ক দেবে না, দুজনেই দেবে, এখানে দুজনেই টর্ক দেবে। যদি স্পর্শক বরাবর কোনো বল ক্রিয়াশীল হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে টর্ক ক্রিয়াশীল হবে। তাহলে এখানে শুধুমাত্র আগের প্রবলেম, আগের যেগুলো আমাদের ডিসকাশন ছিল, আগের যে ডিসকাশন গুলো আমরা করেছি, সেই ডিসকাশনের সাপেক্ষে এই প্রবলেমটার তফাৎ কোথায়, আগের ডিসকাশনের সাপেক্ষে আমাদের এখানে তফাৎ হচ্ছে এখানে এই প্রবলেমটা কোথায় ডিফারেন্ট হলো, প্রবলেমটা আলাদা কোথায়, এইগুলো আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে। এখানে ফ্রিকশন, এও টর্ক দেবে, এ তো দেবেই, তার সাথে সাথে বাহ্যিক বলটাও টর্ক দিচ্ছে, এটাও টর্ক দেবে। তার মানে এক্ষেত্রে বলবান করে ঘোরার চান্সটা একটু বেশি হবে। তাহলে এই যে টর্ক গুলো, এবার দেখো তো দেখি দুটো টর্ক অ্যাড হবে না বিয়োগ হবে, সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে একটা ফোর্স দিলে যেমন ঘুরবে, দুটো ফোর্স দিলে কি ঘূর্ণনটা একটু বেশি বেশি হবে মনে হবে, না কম কম হচ্ছে বলে তোমার মনে হচ্ছে। একটা টায়ার আছে, তার এইদিকে টানলে এইদিকে ফেললে, শুধু ফ্রিকশন দিয়ে টানলে তাতে যা রোটেশন হবে, ফ্রিকশনের পরে ফোর্সটা দিলে, ট্যানজেনশিয়ালি দিলে, তাতে কি রোটেশনটা একটু বেশি বেশি ত্বরণ পাবে না কম কম ত্বরণ পাবে তুমি আর। এই গোলীয় বস্তুটা আছে, এই দিক দিয়ে যদি কেউ টেনে নেয় একে, ফ্রিকশন, এটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল যদি তল বরাবর টেনে নেয় তাহলে ঘুরবে খানিকটা। আবার আর একটা বল উপর দিয়ে বাহ্যিক বল দিয়েছি যেটা বড় হাতের এফ, এটা বাহ্যিক বল, তার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা টর্ক এই দিক বরাবর ঘূর্ণন সৃষ্টি হবে। তো এই দুটো টর্ক কি অ্যাড হবে না বিয়োগ হবে, এই বস্তুটার সাপেক্ষে অ্যাড হবে। কারণ দেখো এও ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, চেষ্টা করছে, এও ক্লকওয়াইজ, দুজনেই ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, তার মানে টর্ক গুলো অ্যাড হবে, সেটা আমাকে দেখতে হবে অ্যাড হবে না বিয়োগ হবে। এক্ষেত্রে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে কি অ্যাড হবে, দেখো এফ ইন্টু আর হচ্ছে এটার টর্ক, লম্ব দূরত্ব আর, আর এটার লম্ব দূরত্ব হচ্ছে আর, তাহলে এখানে হচ্ছে এফ ইন্টু আর। তাহলে মোট টর্ক কত হলো, এফ প্লাস এফ ইন্টু আর। এবার এই যে ঘূর্ণন স্টেপ 2 এ যেটা আমরা আলোচনা করছিলাম, স্টেপ 2 এর বস্তুর ঘূর্ণনের জন্য নিজ অক্ষ সাপেক্ষে সে ঘুরছে, এটা অক্ষ নিজের অ্যাক্সিস সাপেক্ষে ঘুরছে। তাহলে এক্ষেত্রে টর্কের আমি ফর্মুলা কি লিখতে পারি, টর্ক সমান কি লিখতে পারি, একটা বস্তু যদি নিজের অক্ষের চারদিকে ঘোরে, তার যদি কুণিক ত্বরণ আলফা হয়, তার যদি জড়তা ভ্রম আই হয়, তাহলে টর্ক সমান আমরা কি লিখতে পারি, বুঝতে পারছো কি বলতে চাইছি, কে বলো। কোন একটা বস্তু নিজে একটা অক্ষের চারিদিকে ঘুরছে, যে অক্ষের চারিদিকে তার জড়তা ভ্রম হচ্ছে আই, তার কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, তাহলে টর্ক কত হবে, তার উপর প্রযুক্ত টর্ক কত হবে, বলতে পারবে না কেউ, আই আলফা হবে। লজ্জা পেও না, যখন বলতে জিজ্ঞেস করবো ঝপাঝপ বলবে, যত বলবে তত ফান্ডা ক্লিয়ার হবে, যত পার্টিসিপেট করবে তত কনফিডেন্স বাড়বে, কোন রকম কোনো চাপ নেই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে বা যারা বেশি বেশি পার্টিসিপেশন করে নির্লজ্জ ভাবে, তারা কিন্তু খুব পরবর্তীকালে ভালো দখল পায় সাবজেক্ট করে। তাহলে দেখো এই যে টর্কটা দিয়েছে, সেই টর্কের জন্যই তো এই আলফা তৈরি হয়েছে, তার মানে এই দুটো সমান, তার মানে আর এফ প্লাস এফ ইন্টু আর সমান হচ্ছে আই ইন্টু আলফা। এটা হলো আমার 2 নম্বর সমীকরণ। স্টেপ 3 যেটা আমরা দেখেছি, স্টেপ 3 টা হচ্ছে টাইপ অফ মোশন, মানে পিওর রোলিং। এই যে পিওর রোলিং যে ঘটনাটা ঘটছে,
তার জন্য আমরা এখানে অ্যাডেড ইকুয়েশন কি পাবো, এটা হচ্ছে ত্বরণ নিয়ে যদি হয় পিওর রোলিং, তাহলে এখানে অ্যাডেড ইকুয়েশন কি পাবো বলো, আলফা কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ এ, এদের মধ্যে সম্পর্ক কি, এ ইকুয়াল টু আলফা ইনটু আর। ভেরি গুড, এটা হচ্ছে নাম্বার 3 ইকুয়েশন। তাহলে এবার দেখো, এই যে তিনটে আমি ইকুয়েশন লিখলাম সেগুলোকে যদি আমরা সাজিয়ে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট দেখতে পাচ্ছি যে ইকুয়েশনস লিখছে। 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে আমরা পেয়েছি f মাইনাস f ইকুয়াল টু ma। 2 নাম্বার ইকুয়েশন পেয়েছি f প্লাস f ইন্টু r সমান i আলফা। 3 নাম্বার ইকুয়েশন পেয়েছি a ইকুয়াল টু আলফা ইন্টু r। তাহলে এগুলোর মধ্যে তিনটে সমীকরণ পেয়েছি। এগুলোর মধ্যে কতগুলো অজানা, তিনটি অজানা, 3 আননোন। কি কি, যে আননোন গুলো আমরা জানি না। কি কি তিনটে আননোন, কি 3 আননোন কি কি, একটা হচ্ছে ঘর্ষণ বল, ক্রিয়ারত ঘর্ষণ বল ওই মোশনের জন্য, সেই জন্যই আমি বলেছিলাম যে ঘর্ষণ বলকে ডাইরেক্ট বিএমজি লিখে দেবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এ, 3 নাম্বার হচ্ছে আলফা। তাহলে এইটা হচ্ছে রৈখিক ত্বরণ, এটা হচ্ছে কৌণিক ত্বরণ, এগুলো আমাদের জানা। তাহলে আমরা এখান থেকে এই দুটো থেকে এটাকে ইউজ করে, এখানে আলফাটাকে ইউজ করে, যেহেতু এ সমান কত বার করতে দিয়েছে, তার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। যদি ব্যবহার করি তাহলে আমরা কি পাবো, প্রথমেরটায় পেয়েছি এফ, সেকেন্ড ইকুয়েশন থেকে যদি আমরা লিখি তাহলে লিখবো এফ প্লাস এফ সমান, এটা এফ মাইনাস এফ আছে তাহলে এফ প্লাস এফ লিখি, তাহলে সমান এখানে লিখতে পারি আই আলফা বাই আর। আবার আলফা সমান এখান থেকে পেয়েছি এ বাই আর, এটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি এফ প্লাস এফ সমান হচ্ছে আই ইন্টু আই বাই আর ইন্টু আলফার জায়গায় লিখলাম এ বাই আর, তাহলে আই বাই আর স্কোয়ার হলো। আর এখানে তার আগে 1 নম্বর ইকুয়েশন কি পেয়েছি, এফ মাইনাস এফ সমান আমরা পেয়েছি এম ইন্টু এ। এই দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে আমরা কি পাবো, ডান দিকটা যদি বাম দিকে লিখি তাহলে পাবো এম এ প্লাস আই বাই আর স্কোয়ার ইন্টু এ সমান হচ্ছে কিউএফ অ্যাড করলে, তাহলে এখান থেকে এ সমান আমরা পাবো 2f বাই m প্লাস i বাই আর স্কোয়ার। এইটা পেলাম আমরা ত্বরণ 2f বাই m প্লাস i বাই আর স্কোয়ার। ত্বরণ নির্ণয়, ত্বরণ কি পেলাম, a সমান 2f বাই m প্লাস i বাই আর স্কোয়ার। এবার এই যে i বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। এইটা হবে m r স্কোয়ার বাই 2, যদি গোলীয় বস্তু বলেছি m r স্কোয়ার বাই 2 হবে। যদি তোমার নিরেট চোঙ হয় এটা হবে 2/5 m r স্কোয়ার। যদি তোমার নিরেট গোলক হয় এটা হবে 2/3 m r স্কোয়ার। যদি খোলক হয় আর ব্যাসার্ধের খোলক বা তোমার কি বলে এটাকে হাফা গোলক হয়, সেগুলো যদি আবার এটা যদি এরকম হয় শুধু m r স্কোয়ার হবে। যদি এটা রিং হয় বা রিং মানে বলয়, বা তোমার এক্ষেত্রে যদি ধরে নাও হলো সিলিন্ডার হয় বা ফাঁপা চোঙ হয়, ওইগুলো আমরা জানি, সেইগুলো আমরা বসানো, এখানে আমরা ত্বরণ পাবো। এখানে প্রবলেমে দিয়েছিল যে এইটা হচ্ছে একটা থিন স্ফেরিক্যাল সেল। এখানে বলা হয়েছিল, এখানে যে আমি যেখান থেকে প্রবলেমটা নিয়েছি সেখানে বলা হয়েছিল থিন স্ফেরিক্যাল সেল। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যদি আমরা বসাই তাহলে আমরা এখান থেকে ত্বরণ কি পাবো, a সমান 2f বাই m প্লাস i মানে হচ্ছে 2/3 m r স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কেটে গেল,
তাহলে 2/3m প্লাস m মানে হচ্ছে 5/3m। তাহলে এখান থেকে অ্যান্সার কি দাঁড়াবে? a সমান 2f বাই m প্লাস 2/3m। তার মানে 5/3m ভগ্নাংশের ভাগ উঠতে গেলে 3/5 ইন্টু 2s বাই m হলো। তার মানে হচ্ছে 6/5 6f বাই 5m। এখানে অ্যান্সারও তাই আছে 6f বাই 5m। তাহলে আমরা ঠিক করেছি। তো দিস ইজ দ্য অ্যান্সার। এটা কি বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও দেখি শুনি। যে জায়গায় বুঝতে পারবে না সেটা কিন্তু প্লিজ বলবে। যদি বুঝতে না পারো তাহলে প্লিজ বলবে। হ্যালো 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 হ্যালো। হ্যালো, দেখি বুঝতে পেরেছিস? এখানে আমি একটা ভুল করে ফেলেছি অঙ্কটায়। খুব ইম্পর্টেন্টলি তোমরা শুনবে। আমি একটা আহ এই প্রিভিয়াস অঙ্কটা একটা ভুল করে ফেলেছি। একটা ভুল করে ফেলেছি, ভুলটা ধরতে পারবে? অ্যান্সার মিলে গেছে কিন্তু আমি ভুল করে ফেলেছি। এই যে বস্তুটা আছে এর উপরে এখানে যদি এফ বল ক্রিয়াশীল হয় ট্যানজেনশিয়ালি, তাহলে যদি ট্যানজেনশিয়ালি এফ বল ক্রিয়াশীল হয় তাহলে সেক্ষেত্রে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? ফ্রিকশন এই ঘূর্ণনকে বাধা দেবে নাকি হেল্প করবে? ফ্রিকশন দুটো কাজই করে। যখন ফ্রিকশন দেখে যে বাইরের বাইরের অন্য আর একটা ফোর্স খুব জোরে তাকে ঘোরানোর চেষ্টা করছে, তখন দেখো তো এখানে মাটির সাথে এখানে ঘর্ষণ হবে না, চাকাটা এদিকে এখানে ঘষা খাবে না? কি বুঝতে পারছো না পারছো না? বোঝা যাচ্ছে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? যদি ফোর্স আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই ফ্রিকশন এই বরাবর ক্রিয়াশীল হবে। কিন্তু যখন আমি ওপরে যদি কাজ করি তাহলে এখানে যেহেতু এই বরাবর জোর হবে, এখানে কিন্তু ফ্রিকশন সামনের দিকে ক্রিয়াশীল হবে। এই ভুলটা করে ফেলেছি। দিস ইজ দ্য রাইট মানে তোমার ছবি। তো যাই হোক, কোনো অঙ্ক করতে গেলে ভুল হতেই পারে, সেটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু আমি তাৎক্ষণিকভাবে দেখলাম যে যেহেতু উপরের দিকে ট্যানজেনশিয়ালি একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে, সেহেতু চাকাটা মাটির সাথে ঘষে যাবে, চাকাটা মাটির সাথে ঘষে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চাকাটা মাটির সাথে ঘষে যাবে কোন দিকে? মাটির সাথে চাকাটা ঘষবে কোন দিকে প্রিয়ন্তন? এই বরাবর ঘষবে না? ডান দিকে কাজ করবে। যেমন ভাবে আমরা চাকার যে প্রবলেম করেছিলাম সেগুলোর জন্য। তাহলে আমরা সেই যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমরা এখানে ভুল করে উল্টো এপ্লাই করে ফেলেছি। তো তার জন্য না কি, তাহলে সেই জিনিসটা আমরা ভুল করে ফেলেছি এবং সেটাকে কারেক্ট করে নিতে হবে। তার ক্ষেত্রে কি হবে? কিছুই হবে না। একটু নেমে দাঁড়া, নাও। এক্ষেত্রে কোনো কিছুই হবে না ডিফারেন্স। ইকুয়েশন গুলো চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটা আমরা দেখি। তাহলে তাহলে কারেক্টেড অ্যান্সার কি হবে? দেখো, এইটা হচ্ছে আমার গোলীয় বস্তু, এইটা হচ্ছে কেন্দ্র, এই বরাবর এফ ফোর্স, এই বরাবর ফ্রিকশন। বস্তুর ত্বরণ ধরে নাও এ, আর বস্তুর কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। তাহলে এবার আমাকে বলো তো দেখি,
ফার্স্ট ইকুয়েশন যেটা ট্রান্সলেশন রৈখিক গতি, সেটার ইকুয়েশনটা কি হবে? রৈখিক গতির ইকুয়েশনটা কি হবে? এক্ষেত্রে বস্তুর উপর কটা বল প্রয়োগ হয়েছে? বস্তুর উপর একদম তাই, তাহলে এফ প্লাস এফ হবে। তাহলে এক্ষেত্রে বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে এফ প্লাস এফ, and that is equal to হবে m into f। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টর্ক বা কৌণিক গতির যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে কৌণিক গতির ক্ষেত্রে টর্কের ইকুয়েশন কি হবে? এখন বলো দুজনে কি একই দিকে দিচ্ছে না বিপরীত দিকে ঘোরাচ্ছে? একটা এই বরাবর দিচ্ছে আর একটা এই বরাবর দিচ্ছে। এইটা এফ বল, এটা স্মল এফ বল। এ ঘোরাবে, ফ্রিকশন ঘোরাবে এই বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ, আর আমাদের প্রযুক্ত বল ঘোরাবে এই বরাবর ক্লকওয়াইজ। তার মানে এই যে দুটো টর্ক, এই দুটো টর্ক কিন্তু পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে এফ ইন্টু আর, এই যে টর্ক মাইনাস ফ্রিকশনের জন্য যে টর্ক, সেইটাই হচ্ছে আমাদের নেট টর্ক। সেই নেট টর্ক সমান হবে আই ইন্টু আলফা। আর থার্ড ইকুয়েশন যেটা আমরা লিখেছিলাম, এ সমান আলফা ইন্টু আর হবে। তো আমরা এখানে যদি সলভ করি আমরা অবশ্যই পাবো এর মান একই পাবো। এ যেটা, সেই এর মান আমরা একই পাবো, কিন্তু প্রয়োজনীয় ঘর্ষণ বল যেটা আছে এখানে, অ্যাপ্লিকেবল যেটা ঘর্ষণ বল, সেখানে কিন্তু আমাদের অ্যান্সার ভুলভাল বেরোবে। যেটা আমরা করে ফেলেছি তার রেসপেক্টে সেখানে কিন্তু অ্যান্সার ভুলভাল বেরোবে। যাবো মায়ের কাছে। ওকে, তাহলে এটা তোমরা সলভ করবে। কিসের জন্য সলভ করবে? তোমরা সলভ করবে এ সমান কত, দেখবে একই বেরোবে 2f বাই m প্লাস i বাই আর স্কোয়ার বেরোবে। আর এর সাথে তোমরা ফ্রিকশন বের করবে প্রয়োজনীয়, বা এক্ষেত্রে প্রযুক্ত ঘর্ষণ বল যেটা, এফ সমান কত, এটা তোমরা একটু করো, ট্রাই করো, হোমওয়ার্ক দিলাম। নেক্সট, এটা কি বোঝা গেল? একটু আওয়াজ ফাওয়াজ দাও দেখি। ভুলটা যেটা করে ফেলেছিলাম সেটা কি বোঝা গেছে সবাই? দেখো ভুল হতেই পারে, বাট দ্যাট শুড বি কারেক্টেড কনসেপচুয়ালি। এবং তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই ভুলটা ধরতে পারতিস, তাহলে আমার কিন্তু খুব আমি আনন্দ পেতাম। ভুল হতেই পারে, নো ইস্যু। নেক্সট, নেক্সট প্রবলেম আমাদের প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 হচ্ছে, এটা হচ্ছে একই হরাইজন্টাল সারফেস, অনুভূমিক তল। এখানে আমি ধরে নাও এই কেন্দ্র বরাবর এফ বল প্রয়োগ করেছি অনুভূমিক ভাবে। তাহলে তাহলে বস্তুটা যে ঘুরবে তার কারণ কি? এক্ষেত্রে কি ইকুয়েশন হবে? একই প্রবলেম, সেম অ্যাজ প্রিভিয়াস, আগের প্রবলেমের মতনই একদম এক্স্যাক্টলি একই। অনলি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ বিন্দু, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফ ইজ ডিফারেন্ট। যদি ডিফারেন্ট হয় তাহলে পুরো প্রবলেমটাই আলাদা হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে, যেহেতু এফটা কেন্দ্র বরাবর ক্রিয়াশীল, তাই এক্ষেত্রে প্রবলেমে এই বাহ্যিক বল দ্বারা প্রযুক্ত যেটা বল রয়েছে তার দ্বারা কিন্তু কোনো টর্ক নেই। এফ এর দরুন কোনো টর্ক নেই। কেন নেই অমর্ত্য? টর্ক কেন নেই? আমরা এই বিন্দু সাপেক্ষে ক্যালকুলেট করছি, মূল বিন্দু সাপেক্ষে। মূল বিন্দু থেকে এই বলের প্রয়োগ বিন্দুর ডিস্টেন্স কত? ও তো ওই বিন্দুতেই ক্রিয়াশীল। তাহলে এফ ইন্টু আর হয়তো ডিস্টেন্স, হয়তো এখানে এই ডিস্টেন্সটাই হচ্ছে 0। তার জন্য হচ্ছে তোমার মূল বিন্দু সাপেক্ষে, মূল বিন্দু সাপেক্ষে বা ধরে নাও অক্ষ সাপেক্ষে টর্ক কিন্তু 0। তাহলে এই বডিটা ঘুরবে কেন? এই বডিটা ঘুরবে এক্ষেত্রে কিন্তু ফ্রিকশনের জন্য। তাহলে এক্ষেত্রে বস্তুটা না অ্যান্টি ক্লকওয়াইজ কেন ঘুরবে? তুই ধর কোন একটা চাকাকে যদি তুই টেনে ধরিস সেন্টার থেকে,
ধর একটা চাকা আছে এরকম, এরকম ধর চাকা আছে এরকম, এটাকে যদি এরকম করে ধর তোর অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে যদি টেনে ধরিস তাহলে চাকা কি এরকম করে ঘুরতে পেছন দিকে পালিয়ে যাবে বল? কোনোদিনই পালাতে পারবে না, কোনোদিনই পালাতে পারবে না, কারণ বাহ্যিক বল প্রয়োগ হলে এই বরাবর তো ত্বরণ হবেই। সেই ত্বরণটাকে মেনটেন করে, সেই ত্বরণটাকে মেনটেন করে আমাদেরকে তো এগোতে হবে। তার মানে কি? তার মানে এক্ষেত্রে, এক্ষেত্রে এই এই গল্পটাই বলছি যে এক্ষেত্রে ঘূর্ণন সৃষ্টির জন্য, এক্ষেত্রে ঘূর্ণন সৃষ্টির জন্য ঘর্ষণ বল দায়ী। হ্যাঁ, মায়ের পারমিশন নাও। তার মানে কি? তার মানে এক্ষেত্রে যে ছবি, সেই ছবিটা হবে এইটা, এটা এফ, এইদিকে হবে ফ্রিকশন এফ, এইটার ত্বরণ হচ্ছে এ। তাহলে ট্রান্সলেশন, 1 নাম্বার ইকুয়েশন ট্রান্সলেশন, রৈখিক গতি কি হবে বলো? রৈখিক গতি সমীকরণ কি হবে? কি হবে? এই বস্তুর উপর দুটো বল ক্রিয়াশীল, একটা বড় হাতের এফ, ছোট হাতের এফ ডান দিকে যাচ্ছে, তার মানে এফ মাইনাস এফ সমান এম এ। সেকেন্ড কি হবে? টর্ক কে দিচ্ছে এক্ষেত্রে? যাও নিয়ে যাও। টর্ক কে দিচ্ছে এক্ষেত্রে? এ তো দিচ্ছে না, তাহলে শুধুমাত্র ঘর্ষণ বল দিচ্ছে। তাহলে ঘর্ষণ বলের দরুন যে টর্ক এফ ইন্টু আর, ঘর্ষণ বল ইন্টু লম্ব দূরত্ব, এইটা সমান হবে আই ইন্টু আলফা। আর তৃতীয় ইকুয়েশন হচ্ছে এ ইকুয়াল টু আলফা ইন্টু আর। তো এই তিনটে থেকে তোমরা যদি সলভ করো তাহলে এ সমান কিছু একটা পাবে, এখানে কিছু লেখা নেই, যাই হোক এখানে এ সমান কত পাবে বলো? এটা এফ এর মান বসিয়ে দাও, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 1 নাম্বার থেকে এফ মাইনাস স্মল এফ সমান 2 নাম্বার থেকে আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি স্মল এফ সমান হচ্ছে আই আলফা বাই আর, আবার আলফার জায়গায় আমরা লিখবো এ বাই আর, তাহলে আই এ বাই আর স্কোয়ার, তাহলে এফ মাইনাস আই এ বাই আর স্কোয়ার সমান হচ্ছে এম এ। তাহলে এটাকে এইদিকে তাড়িয়ে দাও, তাহলে তুমি পাবে এম এ প্লাস আই বাই আর স্কোয়ার ইন্টু এ সমান হচ্ছে এফ। তার মানে এখান থেকে ত্বরণ আমরা পাবো এ সমান পাচ্ছি এফ বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার। এবার অনেক সময় এখানে কে বলে কিছু, কে স্কোয়ার বলে দেওয়া থাকতে পারে, সেগুলো সবসময় আমরা জানি যেখানেই তোমার আই বাই আর স্কোয়ার, এই যে ফর্মুলাটা আছে এ ইকুয়াল টু এফ বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার, এই যে ফর্মুলা, এখান থেকে যদি আমি এফ বাই এম কমন নিয়ে নিই তাহলে আমি উপরে পাবো 1/1 প্লাস এখানে এম কমন নিয়ে নিয়েছি আই বাই এম আর স্কোয়ার হবে। এবার আমরা জানি যে আই সমান হচ্ছে এম কে স্কোয়ার। এই কেটা কি গো দীপাঞ্জন? কে কে কি? এই কেটা কি? চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। পরীক্ষায় পড়বে, তখনই তোমাদের প্রশ্নে মনে পড়ে যাবে। তাহলে যদি আমরা এটা বসাই এখানে এম কে স্কোয়ার, তাহলে আমি কিন্তু এ সমান পাবো এফ বাই এম ইন্টু 1/1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তা কোনো টাইমে কে স্কোয়ার দিয়ে প্রবলেমটা যদি দিয়ে দেয়, তোমরা ঘাবড়ে গিয়ে পড়বো না বলে পালিয়ে চলে আসিও না। সো এভরিথিং ইজ সিমিলার, একটু জাস্ট বুদ্ধি লাগাবে, একটু বিবেক লাগাবে, কি কি করেছো দেখবে, একটু মনে করবে, স্টেপ গুলো ফলো করবে, অ্যান্সার তোমার হাতের কাছে আসবে। যে যেমন প্র্যাকটিস করতে পারবে, 4 5টা 6টা 7টা প্র্যাকটিস করতে পারবে, তার ক্ষেত্রে কিন্তু তেমন তাড়াতাড়ি প্রবলেম সলভ হবে। ওকে, নেক্সট, নেক্সট প্রবলেম, প্রবলেম 3। তোমাদের আমি পড়ানোর সময় বলেছিলাম দেখো বৃত্তীয় গতির ক্ষেত্রে সেদিন সম্ভবত প্রিয়ন্তন সেই অঙ্কটা আহ, আহ, আমাকে করতে দিয়েছিল। তো সেই প্রবলেমটা আমি যেহেতু তোমাদের সবাইকে প্রমিস করেছিলাম আমি পরে করে দেব, তাই সেই প্রবলেমটা করতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে তোমার প্রবলেমটা ছিল প্রিয়ন্তন কোন অঙ্কটা বের করতে পেরেছো?
যেটা তুমি সেদিন আমাকে দিলে, একটা লাটাই থাকবে, সেখানে দড়ি থাকবে, সেখানে একটা বল দেবে, আমি বলেছিলাম পরে করব। বৃত্তীয় গতির কোনো এমসিকিউ আমরা বলেছিলাম পরে করব, মনে আছে কি নাই? সেই কত বলো তো, 38? যাই হোক, তোমাদেরকে আমি প্রবলেমটা বলে দিচ্ছি, আমার মনে পড়ছে না। বলছে ধরে নাও এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, হ্যাঁ, কি বলছে? 39। প্রত্যেকের বই আবার আলাদা আলাদা, এদের আবার, যাই হোক, এরকম ধরে নাও একটা রড আছে, এই রডের মধ্যে তার জড়ানো আছে। এখান থেকে তারটা জড়িয়ে উপর দিয়ে উঠেছে, এটা এরকম ঘুরে গিয়ে এই বরাবর গেছে, ঠিক আছে? এই এই যে রডটা, এই রডটা বলেছে যে এটা হচ্ছে একটা রড, মানে চোঙ আকৃতি, আমরা বুঝতে পারছি। তাহলে একটি চোঙ আকৃতি রডে সুতো জড়ানো আছে। এই যে রডটা যেটা আমরা বলেছি, তার ভর ধরে নাও এম, তার ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও আর। ওকে, এবার এই রডটার এই প্রান্ত থেকে এরকম জড়ানো আছে, এই প্রান্ত থেকে হঠাৎ করে কেউ এফ বল প্রয়োগ করেছে, এফ বল দিয়ে টানছে। তাহলে সেক্ষেত্রে, তাহলে এই সুতোর এক প্রান্ত দিয়ে, সুতোর এক প্রান্ত বরাবর ভার্টিক্যালি, মানে উল্লম্ব, উল্লম্ব দিকে এফ বল প্রয়োগ করা হলে, এফ বল প্রযুক্ত হলে রডটির ত্বরণ কত হবে? সো দিস ইজ দ্য প্রবলেম। এবার বলো, রডটা উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, কি হবে, কেমন হবে, না হবে? দেখো, রড, এটা ফোর্সের মানের উপর নির্ভর করবে, এই ফোর্সের মানের উপর নির্ভর করবে যে কোন দিকে কি হবে না হবে সেটা। কি হবে তাহলে বলো তো দেখি? দেখো, এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পড়তে পারে, তোমাদের আমি জানি না তোমাদের বইয়ে আছে কিনা, যদি থাকে তো ভালো, পড়ার চান্স খুব বেশি। এনিওয়ে, এটা ভাবো। দেখো, এক্ষেত্রে এই যে রডটা আছে, এই রডের বলেছে এই বরাবর বল প্রয়োগ করা হয়েছে এফ, আর রডের এম ভর আছে বলে নিচের দিকে ওজন কাজ করবে। এবার মনে করো যে এই রডের ত্বরণ সাপোজ উপর দিকে আমি ধরছি এ, কথার কথা। প্রথমত এটা যেহেতু এইদিকে আনওয়াইন্ড হচ্ছে, তারটা যেহেতু আনওয়াইন্ড হচ্ছে, নিচের দিকেই ত্বরণ হবে। এটা হচ্ছে এ ত্বরণ ধরলাম। তাহলে এই আনওয়াইন্ড হওয়ার ত্বরণ কত? আনওয়াইন্ড, ডিউরিং আনওয়াইন্ডিং, মানে লাটাইয়ের যে সুতো আছে, সেই সুতো ধরে টানছি, তাহলে লাটাইটা গড় 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 করে চলে যাবে।
সেই লাটাইটাকে যদি আমরা চোঙাকৃতি ভাবি এবং লাটাইয়ের ভর যদি দেওয়া থাকে, ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাবনা চিন্তা করে দেখতে হবে যে কিরকম করে ক্যালকুলেশন করব। যেহেতু ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তাই এক্ষেত্রে কিন্তু আমাদের টর্কের ক্যালকুলেশন করতেই হবে। তার মানে এখানে প্রথম কথা হচ্ছে যে এই যে বস্তুটা আছে, এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ক্ষেত্রে এই এফ ইন্টু আর, এইটা হচ্ছে টর্ক। তাহলে টর্ক সমান হচ্ছে এফ ইন্টু আর। সেই টর্ক সমান কি হবে আমার? সেটা সমান হবে আই ইন্টু আলফা। আর যেহেতু এখানে সুতো বরাবর পিছলে পালিয়ে যাওয়ার কোনো স্কোপ নেই, তার মানে এই যে প্রসেসটা, এটা কিন্তু পিওর রোলিং। শুধু পিওর রোলিং একটা সারফেসে হতে পারে না, সুতোতে পিছলে যাওয়ার কোনো ব্যাপার আমার বলা নেই, যথেষ্ট ফ্রিকশন আছে। সেক্ষেত্রে আমরা পিওর রোলিং যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এ সমান আলফা ইন্টু আর। এবার এটাকে যদি আমরা সলভ করি, তাহলে সেখান থেকেই কিন্তু আমরা আলফার মান বা এর মান বার করতে পারবো। এই প্রবলেমটা কি দেওয়া ছিল বলো তো দেখি তোমার? সেই প্রবলেমটা আমি এখানে খুঁজে পাচ্ছি না। এনিওয়ে, ওই প্রবলেমটা একটু ফটো তুলে পাঠিয়ে দিতে পরে পাঠিয়ে দিও, তাহলে আমাকে গ্রুপে পাঠিয়ে দিও। এখন পারবে পাঠাতে? কি আছে বল, আমাকে বলে দে একটু শোনা। জাস্ট প্যারামিটার গুলো বলে দে। ব্যাসার্ধ কত? 3 কেজি ভর, 40 সেন্টিমিটার ব্যাসার্ধ। তারপরে ফাঁপা চোঙ, ফাঁপা চোঙ। তারপর বলেছে ফাঁপা চোঙ, ফাঁপা চোঙের কত হবে? আই কত হবে ফাঁপা চোঙের? শুধু এম আর স্কোয়ার হবে। শুধু রিং দিয়ে তৈরি, অনেকগুলো রিং দিয়ে তৈরি। যেমন ধরে নাও আমাদের অনেকগুলো চুড়ি যদি পরপর পরপর রাখা হয়, তাহলে ফাঁপা চোঙের আকার ধারণ করে। তাহলে একটা রিং এর যা হয়, পুরো ফাঁপা চোঙের তাই হবে। এবার কি করেছে, তার সাইড দিয়ে কত বল দিয়েছে এই বরাবর? ফোর্স কত দিয়েছে? 30 নিউটন বল দিয়েছে। তাহলে টর্ক কত হবে? টর্ক সমান হবে 30 নিউটন ফোর্স ইন্টু আর। তার মানে 30 নিউটন ইন্টু 0.4, এত নিউটন মিটার, এত হবে টর্ক। তার মানে এটা 4 3 12 হবে। তাহলে 12 নিউটন মিটার হচ্ছে টর্ক। এবার টর্ক সমান হচ্ছে আই ইন্টু আলফা। আই ইন্টু আলফা সমান 12 নিউটন মিটার। কি চেয়েছে রে? ত্বরণ। কি ত্বরণ, কৌণিক না রৈখিক? তাহলে আলফা যদি চাই, আলফা সমান আমরা লিখতে পারি এই 12 বাই আই। আই মানে এম আর স্কোয়ার, এম মানে হচ্ছে 3, আর স্কোয়ার মানে 0.4 ইন্টু 0.4। তাহলে এত র্যাড পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কাটলে 3 4 12, এইটা এটা কাটলে 10, আর এটা কাটলে 100, তার মানে 25 র্যাড পার সেকেন্ড স্কোয়ার। ওখানে মনে হয় পার সেকেন্ড স্কোয়ারটা মনে হয় দেওয়া নেই, সেজন্য আমি বলেছিলাম এটা কারেক্ট করতে হবে, তাই তো? এইটা হচ্ছে তোমাদের প্রবলেম কত নাম্বার, কারোর বই 38, কারোর বই 39। তো এটা দেখে নিও, এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষায় পড়তে পারে। এগুলো ছোট ছোট প্রবলেম, এগুলো পরীক্ষায় পড়তে পারে। নেক্সট, নেক্সট প্রবলেম। ধরে নাও একটি গোলীয় বস্তু, গোলীয় বস্তু সমতলের উপর দিয়ে পিওর রোল করছে। এবং ধরলাম সমবেগে, নিয়ে আমি কিছু পয়েন্টের নাম দিলাম। এই একটা পয়েন্ট, এই সমবেগটা বললাম ভি বেগে ধরুন, এটা একটা পয়েন্ট, নিচের পয়েন্ট এটা হচ্ছে সেন্টার পয়েন্ট ও, এটা হচ্ছে টপ পয়েন্ট এ, এটার নিচের পয়েন্টটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তাহলে এবার আমাকে বলো তো দেখি, এই যে এ ও এ বি সি ডি, এই সকল বিন্দুতে, এই সকল বিন্দুতে তাৎক্ষণিক দ্রুতি কত?
এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি মাস্টারমশাইদের চোখে পড়ে যায় তাহলে এই প্রশ্নটা কিন্তু পড়ার চান্স খুব বেশি। এই সকল বিন্দুতে তাৎক্ষণিক দ্রুতি কত? টিয়া, টিয়া, ধরো এই বরাবর গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, প্রথমে আমরা ধরি ও বিন্দু। সব জায়গায় একই হবে না আলাদা হবে? সেটা হচ্ছে আমার প্রশ্ন তোমাদের প্রত্যেকের কাছে। 2 মিনিট ভাবো, প্রত্যেকে ভাবো, অ্যান্সার গুলো লেখো। এটার মধ্যে এই যে প্রবলেমটা করাচ্ছি, এই প্রবলেমটা কোথাও না কোথাও এর ইমপ্লিকেশন পাবেই পাবেই পাবেই। কোথাও না কোথাও তুমি কিন্তু এই ফান্ডাটা তুমি বুঝতে পারবে। এবং এখান থেকে আরেকটা ফান্ডা তোমাদেরকে দেবো, যেটা খুব সুন্দর, সারা জীবন মনে থাকবে, খুব সহজ এবং ইন্টারেস্টিং। দেখতে থাকো। হ্যালো, কে বলতে পারবে ও বিন্দুতে কত? কে বলতে পারবে? কে অ্যাটেম্প করবে? পারবি না কেউ বলতে? ও বিন্দুতে বলেছে ত্রুটি 0। ভুল বলেছো। আরেকটু ভেবে দেখো, ও বিন্দুটা কি বিন্দু? এই যে বস্তুটার ক্ষেত্রে ও বিন্দুটা কি বিন্দু হবে? এই বস্তুর ক্ষেত্রে ও বিন্দুটা কি বিন্দু বলো, যদি সুষম হয়? ও বিন্দুকে আর একটা আমরা কি ভর কেন্দ্র। ইয়েস, আমরা ভাবতে পারি যদি সুষম হয় তাহলে ও বিন্দুকে আমরা ভর কেন্দ্র ভাবতে পারি। ও বিন্দু হচ্ছে ভর কেন্দ্র। যদি এটা ভর কেন্দ্র হয় আর বস্তু যদি সমবেগে ভি বেগে যায়, তাহলে ভর কেন্দ্রের বেগ কত হবে গো? ভি হবে। একদম পারফেক্ট। তার মানে ভরকেন্দ্রের যা বেগ বস্তুর তাই বেগ হবেই হবেই হবেই। তার মানে ও বিন্দু যেহেতু ভরকেন্দ্র, তাই ও বিন্দুর বেগ অবশ্যই অবশ্যই ভি হবে। যদি ত্বরণ নিয়ে যেত, তাহলে যা ত্বরণ বস্তুটা থাকতো সামগ্রিকভাবে, রৈখিক ত্বরণের কথা বলছি, যা থাকতো সেই ত্বরণটা তো অবশ্যই তার সেন্টার অফ মাসের ত্বরণ। তার মানে এই ভি বেগে কথাটা যে উল্লেখ করছি, এটা হচ্ছে তার সেন্টার অফ মাসের বেগ। কোন একটা বস্তু ভি বেগে যাচ্ছে, তার মানে তার সেন্টার অফ মাসের বেগ। সুতরাং ও বিন্দুটাই যেহেতু সেন্টার অফ মাস, তাহলে ও বিন্দুর ক্ষেত্রে কোনো তফাৎ থাকবে না। নাম্বার 1। নাম্বার 2, তাহলে আমরা দেখতে পেলাম যে বস্তুটা যেহেতু ভি বেগে যাচ্ছে, তাহলে প্রতিটা জায়গা কিন্তু ভি বেগে এগিয়ে যাবে। সব জায়গায় ভি বেগে যেতে হবে, কারণ তাকে তো এগোতে হবে বস্তুটাকে। কিন্তু তার সাথে সাথেও যেহেতু এ ঘুরছে, তাই একটা ট্যানজেনশিয়ালি কিন্তু আর একটা ঘূর্ণন স্পিড অ্যাড হবে। তাহলে এবার তোমরা বলো, এ বিন্দুতে ঘূর্ণনের জন্য স্পিড কত হবে? ঘূর্ণনের জন্য স্পিড, এটার ফর্মুলা আমরা কি জানি? ভি সমান ওমেগা ইন্টু আর। আর একটা বলছে চলনের জন্য স্পিড, এটাও হচ্ছে ভি। তাহলে এবার আমাদের দেখতে হবে এই যে স্পিডটা আর এই স্পিডটা দুটো আলাদা, একটা চলার জন্য একটা ঘূর্ণনের জন্য। এটা কার চলনের জন্য? এই গতিটা কি? এটা হচ্ছে সেন্টার অফ মাসের গতি। যেটা চলন হচ্ছে সেটা সেন্টার অফ মাসের গতি। আর এইটা কি? এটা হচ্ছে সেন্টার অফ মাস সাপেক্ষে গতি।
যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবীর এই গতিটা হচ্ছে সেন্টার অফ মাসের গতি। পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘুরে দিন রাত্রি করে, সেটা হচ্ছে তার সেন্টার অফ মাস বা নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণন। এবার এ বিন্দুতে বেগ কত হবে বলো তো দেখি? ভেরি গুড, ভেরি গুড। তার কারণ হচ্ছে ঘূর্ণনের জন্য এখানে যে স্পিডটা হবে সেটা হবে ভি, আর অলরেডি একটা ভি তার আছে। তো দেখো, এ বিন্দু হচ্ছে সেই স্পেশাল বিন্দু, এ বিন্দু হচ্ছে সেই স্পেশাল বিন্দু যে বিন্দুতে চলনের জন্য বেগ, চলনের জন্য বেগ আর ঘূর্ণনের জন্য ওই এ বিন্দুর ওই মুহূর্তের বেগ সেটা কিন্তু একই দিকে। তাহলে এ বিন্দুতে যদি আমি বেগের কথা বা দ্রুতির কথা আলোচনা করি, তাহলে ভি এবং ওমেগা আর এরা একই দিকে, একই দিকে। তার মানে আমার হবে ভি প্লাস ওমেগা আর, তার মানে পাতি ভি প্লাস ভি, ভি প্লাস ভি সমান টু ভি। যেটা টু ওমেগা আর বলেছে সেটাই টু ভি। যেহেতু আমরা প্রশ্নটা ভি দিয়ে বলেছি, তাই অ্যান্সারটা আমরা ভি দিয়ে বলছি। না মজার বিষয় হচ্ছে, না মজার বিষয় হচ্ছে এই নিচের পয়েন্ট যেটা বি নাম দিয়েছি সেখানে কত হবে? একদম তাই, একদম ঠিক। কেন? তার কারণ চলনের জন্য একটা বেগ আছে ভি সব জায়গায়, আর এখানে আসছে ঘূর্ণনের জন্য একটা স্পিড এখানে চলে আসছে, এই বরাবর ঘূর্ণনের জন্য ওমেগা আর, আর এটা ভি। তাহলে ই সমান যদি ওমেগা আর হয় তবেই ও পিওর রোল করবে। এই শর্তটা যদি প্রযোজ্য হয়, এটা পিওর রোল বলেছে। পিওর রোলিং যদি বলে, পিওর রোলিং যদি বলে তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর হবে। তার মানে এই যে নিচের পয়েন্ট যেটাকে আমরা নাম দিয়েছি বি, বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দুতে চাকার যে অংশ আসবে, বি বিন্দুটা কিন্তু চাকার জন্য স্থির নয়, কিন্তু প্রতি মুহূর্তে চাকার একটা বিন্দু কিন্তু বি বিন্দুর জায়গায় আসবে। সেই বিন্দুটা তাৎক্ষণিকভাবে শূন্য বেগ পাবে। তাহলে বি বিন্দুতে, বি বিন্দুর অংশে মানে সর্বনিম্ন বিন্দু যেটা বলছে, সর্বনিম্ন বিন্দু যদি আমরা বলি, সেই বিন্দুতে তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাৎক্ষণিক দ্রুতি, এটা সমান শূন্য হবে। এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, তার মানে বুঝতে পারছো এই বিন্দুটায় যে বিন্দুটা চাকা ঘুরে ঘুরে নিচের দিকে আসবে, যদি সমবেগে চলে তাহলে শূন্য হবে। এবার ধরে নাও বাই চান্স এটা পিওর রোলিং নয়, এখানে একটা আমরা নোট অ্যাড করছি, নোট অ্যাড করছি, ধরে নাও পিওর রোলিং নয়, ধরো কনসিডার করছি এটা পিওর রোলিং নয়। হ্যাঁ, এটা ধরো পিওর রোলিং নয়, তাহলে ভি নট ইকুয়াল টু ওমেগা আর হবে। হতে পারে তার দুটো অপশন হতে পারে, একটা হতে পারে ভি গ্রেটার দেন ওমেগা আর, একটা হতে পারে ওমেগা আর গ্রেটার দেন ভি। এবার আমাকে বলো তো দেখি, এবার আমাকে বলো তো দেখি এই দুটো ক্ষেত্রে কি হবে? নিচের পয়েন্টটা ভাবো, নিচের পয়েন্টটা ভাবো, নিচের পয়েন্টে যখন পিওর রোলিং হয় তখন এর দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি সবসময় শূন্য হয়, সব সময়ও শূন্য হবে। ওর বেগ সব শূন্য হবে নিচেরটা। কিন্তু যদি ভি গ্রেটার দেন ওমেগা আর হয় তাহলে এ হরকে যাবে, পিছলে যাবে। কোন দিকে? স্লিপ করবে। ভি কোন দিকে আছে? ডান দিকে। ওমেগা আর কোন দিকে আছে? বাম দিকে। তাহলে এই নিচের পয়েন্টে ভি বড়, ওমেগা আর কম। তাহলে এই পুরো বডিটা, পুরো বডিটা হরকে যাবে কোন দিকে? সামনের দিকে। সামনের দিকে হরকে যাবে, পিছলে যাবে সাট করে। এটাকে বলা হয় ফরওয়ার্ড স্লিপিং। এটাকে বলে ফরওয়ার্ড স্লিপিং।
আর যদি আমি এমন ঘূর্ণন বেগ দিই, কোন একটা বস্তুকে বনবন বনবন করে ঘুরিয়ে ছেড়ে দিই, একটা বলকে আমি সামনের দিকে ফেলছি, সেকেন্ড কেসটার আলোচনা করছি। একটা বলকে, এটা হচ্ছে একটা মানুষ, সে হাতে একটা বলকে ফেলবে, এইভাবে ফেলছে, কিন্তু বলটাকে ঘুরিয়ে দিয়েছে এই বরাবর, প্রচন্ড ঘূর্ণন দিয়েছে বন 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 করে, কিন্তু বেগ এইদিকে। তাহলে সেক্ষেত্রে কি হবে? বা এই বরাবর ঘুরিয়ে দিয়েছে, এই বরাবর ঘুরিয়ে দিয়েছে, খুব স্পিডে ঘুরিয়ে এই বরাবর ছেড়ে দিয়েছে মাটির উপর, একটা মাটির উপর খুব স্পিডে ঘুরে ছেড়ে দিয়েছে। তাহলে কি হবে? ও প্রথমে পিছলাবে, ঘষবে একটা জায়গার মধ্যে, তখন এর নিচের দিকে ওমেগা আরটা অনেক বেশি হবে, আর ভিটা ততটাও বেশি নয়। তখন এ পিছন দিকে পিছলে আসবে, পিছন দিকে ফরকাবে। এইটাকে বলা হয় ব্যাকওয়ার্ড স্লিপিং। তো তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর এগুলো নিয়ে আমরা একটু অনেকগুলো ডিসকাশন করব, তাতে তোমাদের অনেক ফান্ডা ক্লিয়ার হবে। এনিওয়ে, এটা মনে রেখো যে নিচের যে বিন্দু, সেই বিন্দুটা সব সময় স্থির থাকে, ইনস্ট্যান্টেনিয়াসলি সে কিন্তু জিরো স্পিড পায়। তার জন্য দেখবে, তার জন্য একটা অবজারভেশন তোমাদেরকে আমরা জিজ্ঞেস করছি। দেখবে সমবেগে সাইকেলের চাকা, তোমাদেরকে একবার বলছিলাম না আমি, এটা মনে হয় তোমাদেরকে উল্লেখ করেছিলাম, সাইকেলের চাকা সমবেগে চললে দেখবে নিচের স্পোক গুলো ক্লিয়ারলি দৃশ্যমান হয়। বাট ওপরের স্পোক গুলো দেখা যায় না, লেভরে যায়, কন্টিনিউয়াস হয়ে যায়। উপরের স্পোক গুলো আলাদা করে দেখা যায় না, যেমন ফ্যান ঘুরলে যেমন হয় সব একদম কন্টিনিউয়াস মনে হয়, যেটাকে আমরা বাংলা গোদা ভাষায় বীরভূমি ভাষায় বলি লেবড়ে গেছে, সেরকম টাইপের হয়। তাহলে আলাদা করে দেখা যায় না। তার কারণ কি? তার কারণ ওটাই, তার কারণ এখানে স্পিড 2v, আর এখানে স্পিড হচ্ছে v সমান 0, শূন্য বেগ। তাহলে এখানকার যে স্পোকটা, এই স্পোকটা ক্লিয়ারলি দেখা যাবে একদম 100%। তারপরেও একটা দুটো স্পোক দেখা যায়, তারপরে এইগুলো আর বোঝা যায় না, ফ্যানের মতন হয়ে যায়। এই যত হ্যাঁ, কি বলছো? কথা বুঝতে পারছি না, কি বলছো? দুই একটা স্পোক দেখা যাবে। পাশে দুটো বিন্দুতে কেন টুভি হবে? এখানে টুভি হবে, এখানে একটু কম হবে, এখানে একটু কম হবে, কিন্তু এখানে তো স্পিড প্রচুর বেশি, এগুলোতেও স্পিড বেশি। ধর তুই 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিস, তাহলে তো এই 1 সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড বেগে যাবে তাৎক্ষণিক ভাবে। কিন্তু এই জায়গাটা তো শূন্য বেগ, তার মানে ওটা দেখা যাবে ক্লিয়ারলি যদি সমবেগে যায়। এবার আমরা দেখছি বিন্দু সি বিন্দুতে, এখন আমাদের বিন্দু শেষ হয়নি। তাহলে সি বিন্দুতে মানে কি? এটা ও বিন্দু ছিল, এটা ধরে নাও সি বিন্দু, কথার কথা। সি আর ডি বাকি আছে, এটাকে আমি সি ধরলাম, আর এটা ঘুরছে ধরে নাও এই বরাবর। তাহলে এখানে বেগ কোন দিকে? এই দিকে বেগ ক্রিয়াশীল হবে ভি, এটা হচ্ছে চলন গতির জন্য, চলন গতির জন্য এইদিকে কাজ হবে। আর ঘূর্ণনের জন্য কোন দিকে কাজ হবে? নিচের দিকে। সায়দা এটা জিজ্ঞাসা করছিলিস কি? এইদিকে কাজ হবে। এবার যেহেতু পিওর রোলিং, তার মানে আমরা লিখতে পারি ওমেগা আর ইকুয়াল টু ভি, তার মানে এটাকে ভি লিখে দিলাম। তাহলে এদের দুজনের রেজাল্ট্যান্ট কত হবে? সেটাই আমার তাৎক্ষণিক দুটি, এর মানটাই হবে তাৎক্ষণিক দুটি, √2v। বোঝা গেল? একটু আওয়াজ ফাওয়াজ দাও, বোঝা যাচ্ছে? হ্যালো, আর কেউ বুঝতে পারেনি?
ক্লিয়ার তো? ওকে, দেখো ডি বিন্দু, যদি এটাকে ধরি ডি বিন্দু, তাহলে এই দিক দিয়ে বেগ হচ্ছে ভি, আর ঘূর্ণনের জন্য এই দিকে হবে ওমেগা আর। যেহেতু ওমেগা আর ইকুয়াল টু ভি হবে, কারণ পিওর রোলিং, তার জন্য এটা সমান হবে। তাই এখানে বেগ হবে এই বরাবর, তার মান কত? এই বেগের মান কত? √2v। সে একই, কারণ অ্যাঙ্গেল হচ্ছে 90°। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্স প্রচুর বেশি। যদি তোমাদের নেক্সট প্রশ্ন, নেক্সট, পৃথিবীর সমস্ত বরফ গলে গিয়ে বিষুব অঞ্চলে চলে এলে, বিষুব অঞ্চলে চলে এলে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দিনের দৈর্ঘ্যের কি রকম পরিবর্তন হবে? অপশন এ বাড়বে, অপশন বি কমবে, অপশন সি একই থাকবে, অপশন ডি জানি না। থাকবে না কিছু একটা, যাই হোক অপশন ডি কিছু একটা থাকবে। কি হবে বলো? পৃথিবীর সমস্ত বরফ গলে গিয়ে যদি, কোথায় এটা, কোথা থেকে বেরোলো? আচ্ছা ঠিক আছে, পরে করছি। পৃথিবীর সমস্ত বরফ যদি গলে যায় এবং সেটা যদি বিষুব অঞ্চলে চলে আসে, তাহলে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? যেমন ভাবে আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, যে হঠাৎ করে পৃথিবী তার ব্যাসার্ধ অর্ধেক করে দিলে কি হবে? দেখো, আমরা আগের দিন একটা কনসেপ্ট আলোচনা করেছিলাম, যে বাহ্যিক টর্ক যদি না থাকে, বাহ্যিক টর্ক শূন্য হলে কি ধ্রুবক থাকে গো? কি ধ্রুবক থাকে? বাহ্যিক টর্ক যদি টাউ ইকুয়াল টু আমরা কি জানি? ডিএল ডিটি। তাহলে টাউ যদি শূন্য হয়, তাহলে ডিএল ডিটি শূন্য হবে। তার মানে কার ডেরিভেটিভ শূন্য হয়? কনস্ট্যান্টের। তাহলে এল হবে ধ্রুবক। কার সাপেক্ষে ধ্রুবক হবে? সময়ের সাপেক্ষে। তাহলে এল চেঞ্জ করবে না, এল অপরিবর্তিত থাকবে। এলটা কি গো? এল এর মান, এল এর নাম কি? একদম তাই, কৌণিক ভরবেগ। তাহলে মোট কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। কৌণিক ভরবেগ যদি একটা অক্ষ সাপেক্ষে আমরা বলি, যদি জড়তা ভ্রামক জানা থাকে, তাহলে কৌণিক ভরবেগ কি হয়? আই ইন্টু ওমেগা হয়। তাহলে অপরিবর্তিত যদি থাকে, তাহলে আগে কোন একটা ঘটনা ঘটার আগে যদি I1 ওমেগা 1 হয়, পরে I2 ওমেগা 2 হবে। এটা আমরা বলেছিলাম। তো পৃথিবীর এক্ষেত্রে বরফ গলে বিষুবরেখায় আসা মানে পৃথিবীকে কি বাইরে থেকে কেউ ফোর্স দিয়ে তাকে বনবন করে এক্সট্রা ঘুরিয়ে দিচ্ছে? অ্যান্সার হচ্ছে না। পৃথিবীর এক্ষেত্রে বাহ্যিক কোনো টর্ক নেই, তাই পৃথিবীর এক্ষেত্রে কিন্তু কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা দুটো কেস দেখি। এখন হচ্ছে বর্তমানে বরফ গলেনি এই অবস্থায়, আর বরফ গলে গেছে এই অবস্থায়। তা ধরে নাও এই অবস্থা হচ্ছে বরফ গলেনি। এখন এখনকার অবস্থা, আর এখনকার অবস্থা যদি এটা হয়, তাহলে পরের অবস্থাটা হচ্ছে ধরে নাও এরকম, এই দিক দিয়ে সব ধরো এখানে জল জমে গেছে এই এলাকাটায়, শনির বলয়ের মতো এখানে ধরে নাও প্রচুর জল জমে গেছে, কথার কথা জল জমে গেছে, এরকম করে সব জল এখানে এসছে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে এই অবস্থায় পৃথিবীর কিরকম চাপ হবে বলো? পৃথিবীর এটা যদি কেন্দ্র হয়, এখানে হচ্ছে ব্যাসার্ধ, এখানে যদি কেন্দ্র হয়, এটা হবে ব্যাসার্ধ, এটা R1, এটা হচ্ছে R2। তাহলে বরফ গলে এদিকটা কমে গেল, বরফ গললো, বরফ গলে গেছে, এই বর্তমান অবস্থা নয়, বরফ গলে যাওয়ার অবস্থা। বরফ গললে কি হবে? এখানে R2 বড় হবে গ্রেটার দেন R1, কিন্তু ভর তো একই আছে।
ভর তো একই আছে। তাহলে এখানকার এই যে রোটেশন করছে এরকম করে, এখানে রোটেশন করছে এরকম করে, এর ঘূর্ণন স্পিড ধরলাম ওমেগা 1, এর ধরলাম ওমেগা 2, এখানকার জড়তা ভ্রামক ধরলাম I1, এর জড়তা ভ্রামক ধরলাম I2। তাহলে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পাচ্ছি? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাবো I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। এবার যেহেতু পৃথিবীকে আমরা একটা গোলক ভাবতে পারি, মোটামুটি নিরেট গোলক যদি আমরা ভাবি, তাহলে এইটা হবে 2^5 mr²। ছবিটা আমি উল্টো পাল্টা এঁকেছি, তাই এরকম করে জলের উচ্চতা এত বাড়বে না, এরকম হয়তো এক্সট্রা কিছুটা বেড়ে যাবে। তো তাও কিন্তু পৃথিবী মোটামুটি ধরে নাও একটা গোলকের আকারই থেকে যাবে। তাহলে নিরেট গোলকের জন্য ব্যাস সাপেক্ষে ফর্মুলা কি হয়? 2^5 mr²। I সমান, তাহলে I1 সমান হবে 2^5 mr1², I2 সমান হবে 2^5 mr2²। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে কি দেখতে পাবো? I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। I1 মানে 2^5 mr1² ওমেগা 1 সমান হচ্ছে 2^5 mr2² ওমেগা 2। 2^5 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি r1² ওমেগা 1। ওমেগা সমান আমরা জানি 2π টাইম পিরিয়ড। পৃথিবী তার ঘূর্ণনের টাইম পিরিয়ড কত গো? তাহলে 2π/t0 লিখছি আগেকার, যেখানে t0 সমান হচ্ছে 24 ঘন্টা। পৃথিবী এক পাক খায় 24 ঘন্টায়, এটা সমান হবে r2², যেটা বেড়ে গেছে 2π/t। তাহলে 2π কেটে দাও এখানে, তাহলে t সমান, এখান থেকে আমরা পাচ্ছি t সমান r2² r1² ইন্টু t0। তার মানে এখানে আমরা কি পেলাম? এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। তাহলে টি নিউ, টাইম পিরিয়ড নিউ, পৃথিবীর ঘূর্ণনের যেটা 24 ঘন্টা ছিল সেটা সমান t0 ইন্টু r2² r1²। তাহলে এই t0 টা 24 ঘন্টা, তাহলে টি নিউ সমান হবে 24 ইন্টু r2/r1²। তাহলে যেহেতু r2 ইজ গ্রেটার দেন r1, তাই t গ্রেটার দেন এখন হয়ে যাবে 24 ঘন্টা। 24 ঘন্টার চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে পৃথিবী তাড়াতাড়ি ঘুরবে না ধীরে ধীরে ঘুরবে? ধীরে ঘুরবে। দিনের দৈর্ঘ্য বাড়বে, তাহলে দিনের দৈর্ঘ্য বাড়বে, পৃথিবী ল্যাদ খাবে, তাহলে পৃথিবী ধীরে ঘুরবে। আবার ঠিক এই ফর্মুলাটাই এটাকেই যদি আমরা আগের দিনের যে প্রবলেমের জন্য ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে টি নিউ সমান হচ্ছে 24 ঘন্টা ইন্টু r2/r1 এর হোল স্কোয়ার, এত ঘন্টা। এটা আমরা বলেছিলাম যে হঠাৎ করে পৃথিবীর ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়, তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে? জাস্ট এখানে বসিয়ে দেবো, 6 ঘন্টা হবে। তাহলে টি নিউ সমান এখন যে টাইম পিরিয়ড হবে সেটা 24, কিন্তু দেখো ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেল, তাহলে এই r2টা অর্ধেক হয়ে গেল কার? r1/2, আর নিচে আছে r1 তার হোল স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তাহলে 1/2 স্কোয়ার এত ঘন্টা, তাহলে 1/2 স্কোয়ার মানে 24 ইন্টু 1/4 সমান হবে 6 ঘন্টা। এটা যদি বলে 1/3 অংশ হয়ে গেল ব্যাসার্ধ r1, তাহলে সেক্ষেত্রে টি নিউ সমান হবে 24/3×9 এত ঘন্টা, আরো কমে যাবে। এই ধরনের প্রবলেম পড়ার চান্স খুব হাই। নেক্সট,
আমি যে টাইপ গুলো বলছি সেই টাইপগুলোর টাইপের প্রবলেম পড়ার চান্স রয়েছে। এই ধরনের প্রবলেম কিন্তু পড়ে পরীক্ষায়। ধরে নাও আমরা ছোটবেলায় আমরা একটা অঙ্ক করেছিলাম। এটা ধরে নাও একটা ঘর্ষণহীন অর্ধগোলক ফাঁপা। এখানে একটা ছোট্ট এম ভরের বস্তু, এটা ধরে নাও তার কেন্দ্র, এর ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও আর। এটা ঘর্ষণহীন। এ যখন এখান থেকে এখানে আসবে, একদম নিচের পয়েন্টে ধরো এলো, একদম নিচের পয়েন্টে যখন আসবে তখন তার বেগ কত হবে? এখানে হচ্ছে এম হচ্ছে বিন্দু ভর, এটা 1 নাম্বার। এই প্রবলেমটাকেই আমি এখন চেঞ্জ করলাম রোটেশনের জন্য। কিরকম? এটা প্রিভিয়াসলি আমরা করেছি, এটা প্রিভিয়াসলি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমরা করেছি যে একটা বস্তু এখানে স্থির অবস্থায় ছেড়ে দিয়েছে, এখানে এলে তার বেগ কত হবে কি করে ক্যালকুলেট করব? কে বলতে পারবে? এখান থেকে ও যখন একদম যান্ত্রিক শক্তি সংরক্ষণ থেকে, ভেরি গুড। যখন ও এখান থেকে এখানে এলো তখন তার হাইট নামলো আর, তার মানে তার পোটেনশিয়াল এনার্জি কমে গেল। কত কমলো গো পোটেনশিয়াল এনার্জি? এমজি ইন্টু আর। তাই তার কাইনেটিক এনার্জি বাড়বে। বেড়ে কত হবে? এখানে বেগ ছিল 0, ইউ সমান 0 ছিল, এখানে ধরলাম বেগ ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার হবে। প্রাথমিক বেগ তো 0 ছিল, তাহলে 0, তাহলে এইটা সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই দুটো যেহেতু যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে, তাই জন্য এই দুটো ইকুয়াল হবে, হওয়ার জন্য হাফ এম ভি স্কোয়ার সমান হবে এম জি ইন্টু আর। এম এম কেটে যাবে, এখান থেকে আমরা পাবো ভি সমান √2 GR। পেলাম, এটা আমরা পেলাম। এই জিনিসটা কি এখন আমরা যদি রোলিং মোশনের জন্য করি তাহলে কি দাঁড়াবে গো? দেখি কি পাই, তাহলে দেখি কি হয়। এই প্রবলেমটা প্রিভিয়াসলি ডিসকাসড, এগুলো এই কনসেপ্ট গুলো আমরা আগে ডিসকাস করেছি। এবার আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি ইউজ করব, কিন্তু তার সাথে সাথে দৃঢ় গতির বস্তু সংস্থার ঘূর্ণন এর কনসেপ্টটাও অ্যাড করব এবং পিওর রোলিং অ্যাড করব। দেখি তো কি হয়। তাহলে প্রবলেমটা মডিফাই করছি। তাহলে প্রবলেম ইজ মডিফাইড ফর পিওর রোলিং। পিওর রোলিং এর জন্য মডিফাই করছি। কিরকম? এরকম একটা একই জিনিস আছে, যার ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও আর। এখানে একটা গোলীয় বস্তু আছে যার ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর। আর এই যে সারফেসটা, এটাই বেশ পর্যাপ্ত ঘর্ষণ আছে, পর্যাপ্ত ঘর্ষণ আছে যাতে করে এখানে পিওর রোলিং সম্ভব হয়, যাতে করে গোলীয় বস্তুটি গোলীয় বস্তুটি অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার পাত্রের ভেতরে ভেতর দিকে না পিছলে গড়িয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু ধরে নাও, এটা হচ্ছে বি বিন্দু। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে বস্তুটির বেগ কত হবে? প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা বলো? আগে প্রশ্ন বোঝা দরকার। এটা এখন গোল 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 গড়িয়ে 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 গোল 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 গড়িয়ে 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 পড়ছে। এখানেও যখন আসছে সে গোল গোল ঘুরছে আর এগোচ্ছে। এখন আর সে কিন্তু বিন্দু ভর নয়। যদি বিন্দু ভর হয় তার ক্ষেত্রে রোটেশনের কোনো গল্পই নেই।
কারণ কোন একটা বিন্দু তার অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে না। কিন্তু হ্যাঁ, যদি বিন্দু ভর হয় তাহলে তার ক্ষেত্রে সে অন্য কোনো অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। তো তখন রৈখিক গতি আর কৌণিক গতির মধ্যে এমন কিছু ডিফারেন্স হয় না। একই রেজাল্ট পাওয়া যায়। এক্ষেত্রে আমরা তাহলে কি দেখব? বলো? কি কনসেপ্ট হবে বলো? তাহলে এখানে আমাদের দেখো প্রবলেমটা করে দিই। এখানে আমাদের কনসেপ্ট কি? আমাদের ধারণা কোন ফান্ডাটা কাজে লাগাবো? এখানেও আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি তে চলে যাব। ওয়ার্ক পাওয়ার এনার্জিতে গিয়ে আমরা এখানে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মোট যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র ইউজ করব। যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র এটা ইউজ করব। এবং যদিও পর্যাপ্ত ঘর্ষণ আছে তাও করব। কারণ এখানে ঘর্ষণের দ্বারা যে কৃতকার্য, ঘর্ষণ যা হেল্প করেছে তার জন্যই তোমার অ্যাকচুয়ালি রোটেশনাল কাইনেটিক এনার্জিটা তৈরি হয়েছে ঘর্ষণের হেল্পে। তো যাই হোক, এবার এখানে আমরা কি করব? এই যে জায়গাটা থেকে, এইটুকু থেকে, এখান থেকে ও জার্নি শুরু করেছে আর এখানে এসছে, যখন লাস্ট বিন্দুতে এসছে তখন মনে করব তার বেগ √10 10 g/7। তুমি এটাকে কি ধরেছো? গোল, তাই তো? মানে গোলীয় বলেছি মানে একদম নিরেট গোলক ধরেছো। একদম তাই হওয়ার কথা মনে হচ্ছে। মনে হচ্ছে তাই হবে। আমারও তাই মনে হচ্ছে। দেখা যাক। তাহলে দেখো এখানে যখন ওর সর্বনিম্ন বিন্দুতে চলে এসছে তখন তার কাইনেটিক এনার্জি যেটা, সেটা হচ্ছে দুটো কাইনেটিক এনার্জি। একটা ট্রান্সলেশনাল, একটা হচ্ছে রোটেশনাল। একটা ট্রান্সলেশনাল, একটা রোটেশনাল। যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র কি বলছে? পোটেনশিয়াল এনার্জি যদি ড্রপ হয় তার মানেই কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি এখানে দু ধরনের। কাইনেটিক এনার্জি মানে কি? গতি শক্তি। গতি যত ধরনের হবে তত ধরনের গতি শক্তি হবে। কেউ যদি কাঁপতে লাগে, কম্পনের জন্য গতি শক্তি আছে, সেটা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে। তো সুতরাং দেয়ার ইজ যেমন মোশন সেখানে তেমন তেমন কাইনেটিক এনার্জি হবে। এখানে দু ধরনের মোশন অ্যাড হয়েছে। একটা সেন্টার অফ মাসের ট্রান্সলেশন আর একটা সেন্টার অফ মাসের অ্যাবাউটে রোটেশন। তাহলে কাইনেটিক এনার্জি দুটো পার্ট হবে। একটা হাফ এম ভি স্কোয়ার আর প্লাস হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এটা আমরা জানি কৌণিকের জন্য হয়। এবার কি বলেছে? পিওর রোল। এটা পিওর ভেজ রোল। এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে ফর্মুলা কি হবে? ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। তাহলে ওমেগার জায়গায় আমরা বসাতে পারি ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আমরা বসাই। আর যেহেতু গোলক বলে দিয়েছি, ধরে নাও গোলক ধরে নিচ্ছি, নিরেট গোলক ধরে নিচ্ছি, ধরে নাও একটা গুলির মতো নিরেট গোলক। তাহলে আমরা আই সমান বসিয়ে দেবো 2/5 এম আর স্কোয়ার। তো বসিয়ে দিই। বসিয়ে দিলে পাবো হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ ইন্টু আই। আই মানে 2/5 এম আর স্কোয়ার, আর স্কোয়ার কিন্তু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। সরি, এই আর কিন্তু বড় হাতের আর হবে না, এটা ছোট হাতের আর হবে। এই আরটা ছোট হাতের আর হবে। ওকে, তাহলে এইটা যদি কেটে যায়, এটা যদি কেটে যায় আর স্কোয়ার, কারণ বস্তুটা তার নিজের রেডিয়াস অনুযায়ী ঘুরছে। তাহলে এখানে এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার যদি আমরা কমন নিই, হাফ এম ভি স্কোয়ার কিন্তু 1 প্লাস 2/5 মানে 7/5। তাহলে 7/10 এম ভি স্কোয়ার। এই যে কাইনেটিক এনার্জি দিল কে? পোটেনশিয়াল এনার্জি ড্রপ। পোটেনশিয়াল এনার্জি ড্রপ কত? এটা তো ব্যাসার্ধ আর। তাহলে এমজিআর ড্রপ। তাহলে 7/10 এমভি স্কোয়ার, 7/10 এমভি স্কোয়ার সমান হবে এমজিআর। তাহলে এখান থেকে আমরা পেলাম ভি সমান পেলাম 10/7। এম কেটে গেল, জি আর তার রুট। তো এই ধরনের প্রবলেম যদি স্যাররা মনে করেন ফেলতেই পারেন। কিন্তু এই ধরনের প্রবলেম যদি তোমার এখানে নাও পড়ে, কোনোভাবে হতাশ হয়েও না। আমরা এমন কিছু এক্সট্রা জিনিস পড়ছি না, এগুলো হচ্ছে বেসিক। এই বেসিক নলেজ গুলো যদি তোমাদের না থাকে, পরবর্তীকালে নিজেদের ভাই বোনেদের কাছে লজ্জায় মুখ দেখাতে পারবে না যে তোমরা কি পড়াশোনা করেছো। তো সুতরাং এই বেসিক কনসেপ্ট গুলো তোমাদের মিনিমাম ক্লিয়ার রাখা দরকার। লাস্ট আমি একটা প্রবলেম তোমাদের দেব। তাহলে মোটামুটি আমাদের টুডেজ লাস্ট প্রবলেম, মোটামুটি আমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। ধরে নাও
এই তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদের এখানে হোমওয়ার্ক থাকবে, সবাই কিন্তু একটু করে নিও প্লিজ। সেটা হচ্ছে সেট 2 বা লেভেল 2 গুলো কিন্তু প্লিজ করে নিও। লেভেল 1টা অ্যাটলিস্ট করো, এবারটা আমরা বসে করাতে পারলাম না, কিন্তু মোটামুটি এগুলো করো। যেমন ধরে নাও জড়তা ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এগুলো একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট। লাস্ট অঙ্ক আমি নিজের মন থেকেই দিচ্ছি তোমাদের জন্য। হোমওয়ার্ক কিন্তু থাকলো, লাস্ট প্রবলেম বলার আগে বলে দিই, হোমওয়ার্ক থাকলো যে দেখবে সবগুলোই আমাদের কনসেপ্টে বাঁধা, আমরা করতে পারবো, প্রত্যেকটা প্রবলেমই আমরা সলভ করতে পারবো, কিন্তু প্রবলেম করার যেহেতু সময় পেলাম না, তার জন্য তোমরা ফর্মুলা গুলো খুব ভালো করে, তোমাদের আলটিমেটলি হয়তো পরীক্ষায় দেখবে এরকম পড়বে যে এল ইকুয়াল টু আর ক্রস পি, এই পড়তে হবে। এল এর এক্সপ্রেশন লিখো, অপশন এ বি সি ডি এরকম পড়বে। তো এরকমই অ্যাকচুয়ালি পড়া উচিত, কিন্তু স্টিল আমি যদি ভাবি যে কঠিন কোশ্চেন যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যাটলিস্ট প্রবলেম সেট 1 যেটা আছে সেটা অ্যাটলিস্ট তোমরা ট্রাই করে যেও, যেখান থেকে আই ক্যালকুলেশন আর কে ক্যালকুলেশন আর এল কনজারভেশন আর হচ্ছে রিজিড বডি মোশন মানে মোশন, এই যে 3 ধরনের আছে এগুলো তোমরা করো। দিস আর ভেরি ইজি, কোনো কঠিন কিছু নেই, একবার ট্রাই করো যদি সময় পাও, একটা দুটো বেছে বেছে করো। নেক্সট লাস্ট প্রবলেম, এটা খুব ইজি প্রবলেম, লাস্ট প্রবলেম আমি অ্যাড করে দিচ্ছি। একটি এম ভরের আর ব্যাসার্ধের চাকতি ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ধরে নাও ওমেগা কৌণিক বেগে একটা চাকতি ঘুরছে, যার ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর। এই চাকতির এক প্রান্তে হালকা করে এম ভরের একটি বস্তুকণা রেখে দিলে চাকতির ঘূর্ণন বেগের কি পরিবর্তন হবে? ঘূর্ণন বেগ কত হবে? দিস ইজ দ্য প্রবলেম। এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় পড়তে পারে। কি বলছে? আগে শুধু চাকতি ছিল, এই চাকতিটা ওমেগা বেগে ঘুরছে, আর ব্যাসার্ধ এম ভর। এখন কি করলো? এই চাকতি আছে, এই চাকতির সাথে একটা এম ভর অ্যাড করে দিয়েছে, এম ভর হালকা করে রেখে দিয়েছে। তাহলে এখন ওমেগা 1 ধরো, তাহলে কি হবে গো? এক্ষেত্রে কি হবে? ওর স্পিডটা কমে যাবে না বেড়ে যাবে? কি মনে হচ্ছে? কমে যাওয়ার কথা। তাহলে ফর্মুলাটা কি হবে? এটা তোমাদের ফান্ডা বলছো কমে যাবে, ঠিক কথা বলছো, কেন? যদি আমি জিজ্ঞেস করি কেন কমে যাবে, এম ভর বসালে কেন কমে যাবে? নেই, এখানে ওয়েট বাড়ার কথা আমরা ভাববো না। ভর বেড়েছে ঠিক কথাই, ওয়েটও বেড়েছে সেটাও ঠিক কথা, নর্মালি আমরা যদি দেখি তাই হয় ঠিক কথা, কিন্তু কারণ কি? কারণ হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাও কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। যেহেতু হালকা করে বলে দিয়েছে, তার মানে কোন রকম কোনো এক্সট্রা টর্ক দেয়নি, জাস্ট উপরে প্লেস করে দিয়েছে, জেন্টলি প্লেসড, একদম জেন্টলি প্লেসড করে দিয়েছে। তাহলে এর দেখো তো, এর কত হবে? I1 সমান কত, এখানে I2 সমান কত?
I1 সমান কত? চাকতির কত হয়? হাফ এম আর স্কোয়ার। I2 সমান কত হবে? চাকতির জন্য তো হাফ এম আর স্কোয়ার হবেই, প্লাস এক প্রান্তে যেহেতু ছোট হাতের একটা এম রেখে দিয়েছে, তার জন্য ওই বস্তুটার জন্য কত হবে? শুধু এম আর স্কোয়ার। এ কি বোঝা গেল না বোঝা গেল না? একটা অক্ষ থেকে আর দূরত্বে কোনো একটা এম ভরের বস্তু কণা যদি বসিয়ে দিই, তাহলে তার জন্য জড়তা ভ্রামক কত হবে? এম আর স্কোয়ার হবে। তাহলে এখানে কৌণিক যদি কম্পাঙ্ক ওমেগা হয়, এখানে যদি কৌণিক কম্পাঙ্ক ওমেগা 1 হয়, তাহলে আমরা বলবো I1 ওমেগা 1 সমান হচ্ছে I2 ওমেগা 2। তার মানে I1 ইকুয়াল টু I মানে হাফ এম আর স্কোয়ার ইন্টু ওমেগা সমান I2 মানে হাফ এম আর স্কোয়ার প্লাস ছোট হাতের এম আর স্কোয়ার ইন্টু ওমেগা 1। তাহলে ওমেগা 1 সমান, এখানে আর স্কোয়ার কাটবে, তাহলে এম বাই 2 ইন্টু ওমেগা ডিভাইডেড বাই এম বাই 2 প্লাস এম। সম্ভবত ঠিক করলাম তো? চেক ইট। ওকে, এরপরে আবার জুড়ে দিতে পারে, এর সাথে জুড়ে দিতে পারে যে কৌণিক গতিশক্তি কত হবে নতুন, কৌণিক গতিশক্তি কত হবে, এরকম ধরনের প্রশ্ন করে দিতে পারে। তাহলে কৌণিক গতিশক্তি মানে হাফ ইন্টু আই নিউ ইন্টু ওমেগা নিউ স্কোয়ার ফর্মুলা অনুযায়ী। তাহলে আই নিউ মানে কি? হাফ ইন্টু আই নিউ মানে হচ্ছে হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, এটা হলো নতুন কোণ I2 ইন্টু ওমেগা নিউ যেটা পেলাম এটা ওমেগা 1 এর স্কোয়ার, এই ওমেগা 1 এর ফর্মুলা এখানে বসিয়ে দাও। এই ধরনের আমরা যে ফর্মুলা গুলো জানি সেগুলো থেকেই কিন্তু প্রশ্ন পড়বে। তো তোমরা একটু পারলে চেক করো, কারণ এখান থেকে অ্যাটলিস্ট 5 to 7 কোশ্চেন্স আই এম এক্সপেক্টিং ফ্রম দিস লাস্ট 2 চ্যাপ্টার্স পড়া উচিত। কিন্তু ভুলে যেও না তোমাদের আগের জিনিসগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু একটু রিভিশন করো। তোমাদের কালকে আমি ক্লাস নেব না, পরশু আমি একটা ক্লাস নেব। পরশু ক্লাসে তোমাদের একটা আমি 10টা বা 12টা বা 15টা কোশ্চেন আমি সিলেক্ট করে রাখবো। 15টা কোশ্চেন আমি জাস্ট তোমাদের সাথে একটু ডিসকাস করব, বিভিন্ন সব জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে। ওকে, চলো, গুড নাইট।